আসসালামু আলাইকুম। চা বাগানে ঘেরা অপার সম্ভাবনা সহ শ্রীমঙ্গল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চায়ের জনপদের বিশেষ আয়োজন জনপদের সংলাপ অনুষ্ঠানে। সাথে আছি আমি তানজিনা ইসলাম তাকিয়ে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, নাগরিক জীবনের প্রত্যাশার কথা। আছে আমাদের সঙ্গে উপস্থিত আছেন তরুণ রাজনীতিবিদ, সক্রিয় সমাজকর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রীমঙ্গলের পরিচিত মুখ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী তহিন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আচ্ছা, আপনার কাছে প্রথমেই জানতে চাই আপনার জীবনের সব বা অবসর সময় আপনি কিভাবে কাটান? আসলে আমি আমাদের বাড়ি কালাপুর চৌধুরী বাড়ি, আমরা সবাই সমষ্টিগতভাবে একত্রিতভাবেই আছি ইনশাআল্লাহ। আর অবসর সময় বলতে বন্ধু বান্ধবের সাথে যদি অবসর হয় একটু সময় ব্যয় করি। ভালো কাজ, শখ বলতে মানুষের জন্য কাজ করা, এটা একসময় শখ ছিল, এখন দায়িত্বের মধ্যে পড়ে। এইভাবেই চলছে জীবন। আচ্ছা, শ্রীমঙ্গল হচ্ছে একটি সুন্দর এবং সমৃদ্ধ জনসম্পদ। এই এলাকার প্রকৃতি মানুষের সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক কিভাবে গড়ে উঠেছে, অথবা আপনি শ্রীমঙ্গলকে কিভাবে অনুভব করেন? শ্রীমঙ্গল, আমরা যে শ্রীমঙ্গলে বসবাস করি, আমাদের একটা সম্প্রীতি আছে। আমাদের বিভিন্ন জাতের মানুষ এখানে বসবাস করে। এই আমাদের শ্রীমঙ্গলের এই সংস্কৃতি অঙ্গনে জড়িত হয়েছে আমি স্টুডেন্ট লাইফ থেকেই। আমাদের মফস্বলে একটা নাট্য সংস্থা ছিল, কাট্টেবাজার নাট্য সংস্থা। পরবর্তীতে এটা আমরা বিজয়ী থিয়েটারের রূপ নেই। তারপর শ্রীমঙ্গলের সম্মিলিত নাট্য পরিষদের সাথে আমাদের সম্পর্ক হয়েছে। আমরা বিভিন্ন মেলার আয়োজন করেছি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। শ্রীমঙ্গলের সম্ভাবনা, শ্রীমঙ্গল নিয়ে ভাবনা, শ্রীমঙ্গল একটা প্রাকৃতিক সম্পদ। এটা আমাদের ভৌগোলিক অবস্থান সমগ্র বাংলাদেশের চেয়েও কম নয়। তো এখানে আসলে আমরা কাজ করতে হবে। শ্রীমঙ্গল নিয়ে আমাদের অনেক ভাবনা আছে, যেহেতু আমরা অনেকেই শ্রীমঙ্গলের ইয়াং জেনারেশন শ্রীমঙ্গল নিয়ে চিন্তা করে। তাদের চিন্তার সাথে আমরা শ্রীমঙ্গলকে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে আরো স্টাবলিশ করা যায়, সেই দিকে আমরা চিন্তা ভাবনা করছি। আচ্ছা, এই এলাকার স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। সমস্যাগুলো কি এবং এগুলো নিরূপণে আমরা কি করতে পারি আপনার মনে হয়? শ্রীমঙ্গলের যে সমস্যা মফস্বল থেকে আমাদের কাছে যেটা আসে, সেটা হচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা। গ্রাম অঞ্চলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। পূর্বে যে খাল যেগুলো ছিল, এটা স্থানীয় প্রভাবশালীরা দখল করে রেখেছে এবং পানি নিষ্কাশন নিয়ে এলাকার মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। টানা পর্যায়ে এসে সেটা সমাপ্ত হয়। এবং শহরে আমাদের যানজট, সেটা আপনারা জানেন, যানজট নিরসনে সেখানে আমাদের ট্রাফিক যারা আছেন বা তাদেরকে আমরা সহযোগিতা করতে হবে এবং আমাদের ইয়াং জেনারেশন যারা আছে শহর নিয়ে কাজ করে, তাদেরকে সেই উদ্যোগ নিতে হবে। আচ্ছা, আপনার কি মনে হয় শ্রীমঙ্গলের রাস্তাঘাটগুলো কতটুকু ঠিক আছে? বা রাস্তাঘাট যেগুলা শহরের আশেপাশে সেগুলা মোটামুটি ভালো আছে, বাট এটা সঠিক ব্যবস্থাপনা আমরা করছি না, পার্কিং করছি না। এখানে আমাদের এই পার্কিং এর সাথে কিন্তু আমাদের পর্যটক যারা আছে তাদের একটা রিলেটেড আছে। আমরা যদি তাদেরকে ভালো ব্যবস্থাপন করতে পারি, তাহলে আমরা শ্রীমঙ্গল শহরে তাদেরকে টানতে পারবো। আর দৃশ্যমান কোন রাস্তাঘাট আমাদের শ্রীমঙ্গল শহরে অতটা নেই। দৃশ্যমান যে উন্নয়ন গুলা, আশা করি আমাদের নতুন সরকার আসছেন, নতুন এমপি মহোদয় আসছেন, ইতিমধ্যে উনি ভালো কাজ করছেন। শ্রীমঙ্গলকে আমরা জানি প্রাকৃতিক সম্পদের ভরপুর। এখানকার পর্যটন, প্রাকৃতিক সম্ভাবনা অনেক বেশি। এই সম্ভাবনাগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করেন এবং এই সম্ভাবনাগুলোকে আপনি কিভাবে কাজে লাগানো উচিত বলে মনে করেন? প্রাকৃতিক সম্পদ শ্রীমঙ্গলের, এটা আমরা সবাই জানি। সেই সম্পদটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। সেই দিক দিয়ে আমাদের শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের সচেতন মানুষকে আরো যথেষ্ট সজাগ থাকতে হবে। চা শিল্প, শ্রীমঙ্গলের চা বাগানের মানুষের মান উন্নয়ন করতে হবে এবং পর্যটন শ্রীমঙ্গলের সাথে আমাদের অন্যান্য শহরের যোগাযোগ ব্যবস্থা ভালো করতে হবে। আমাদের ট্রেন লাইনকে আরো বিল্ড আপ করতে হবে, যেহেতু সয়েলিং
হচ্ছে ঢাকার সাথে। আশা করি আমাদের এই সরকার অতি দ্রুত সেটা কাজ সম্পন্ন করবে। আশা করি শ্রীমঙ্গলের এই প্রাকৃতিক সম্পদ এবং পর্যটন নগরী আরো এগিয়ে যাবে। এই খাতগুলোকে আরো শক্তিশালী করতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আপনার মনে হয়? পর্যটনের ব্যাপারে আগেই বলেছি, আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আর উন্নত করতে হবে। আমরা আমাদের শহরে বিভিন্ন দেশের মানুষকে টানতে হবে, সেই বিষয়ে আমরা আমাদের রাস্তাঘাটকে আরো উন্নত করতে হবে। এবং চা শিল্পকে বাঁচাতে হলে আপনি প্রথমে মালিক পক্ষকে দেখতে হবে, তারপর লেবার, উভয়ই বাঁচতে হবে। সেই দিক দিয়ে আমাদের সরকার একটা পদক্ষেপ নিচ্ছে, আশা করি সেটা কাজে লাগবে। এবং কৃষি খাতে আপনি জানেন আমরা আমাদের এই শ্রীমঙ্গল শহর শিববাড়ির হাইলাহর জুড়ে অবস্থিত। এই বিস্তীর্ণ এলাকায় বুরু ক্ষেত হয়। এবারে বর্ষা মৌসুমে হঠাৎ ভারী বর্ষণের কারণে প্রায় 80% বুরুদান পানির তলায়। এই বিষয়ে আমাদের উপজেলা থেকে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে লিস্ট করা হচ্ছে। আমাদের সরকার তাদেরকে স্মার্ট একটা অ্যামাউন্ট দিবে। সেই বিষয়ে আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন এবং আপনারা যারা সাংবাদিক যারা আছেন, আমরা এবং আপনারা দেখতে হবে সেই টাকাগুলো সঠিক জায়গায় যাচ্ছে নাকি পূর্বে দালাল মারফত বে জায়গায় চলে যাচ্ছে। অনেকের মতে শ্রীমঙ্গলের সম্ভাবনা থাকা সত্ত্বেও এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়িত হয়নি। এই পিছিয়ে থাকার পেছনে কি কারণ আছে বলে মনে করেন? আসলে সরকার থেকে আরো যে সুযোগ সুবিধাগুলো আসতো সেটা দালাল মারফত একই জায়গায় ফ্রিজ হয়ে যায়। আমরা চেষ্টা করবো যখন আমাদের সরকার ক্ষমতায়, আমরা উপজেলা থেকে যে বিষয়ের যে প্রশিক্ষণ যেগুলো আসে সেগুলো একটা মফস্বলে পৌঁছে না। আমাদের দায়িত্ব থেকে বলছি, আমরা এবার শ্রীমঙ্গলে আমরা সেই বার্তাগুলো পৌঁছে দেবো। তরুণ প্রজন্ম একটি এলাকার ভবিষ্যৎ গড়ে তোলে। শ্রীমঙ্গলের তরুণদের জন্য কি ধরনের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? উপজেলা থেকে যে প্রশিক্ষণ দেওয়া হয়, আমাদের মফস্বলের ছেলে যেগুলো আছে, তরুণ যুবক যারা আছে, তারা যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে এই প্রশিক্ষণে গ্রহণ করতে হবে। এবং যেহেতু আরো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আছে, তাদেরকেও উদ্যোগী হয়ে আসতে হবে। আচ্ছা, যে প্রশিক্ষণগুলো আসে সেখানে সীমিত সংখ্যক সিট থাকে। এই সীমিত সংখ্যক সিট দিয়ে মানুষ আসলে ফিল আপ হয় না। সেক্ষেত্রে আপনার মতামত কি? আপনি দেখবেন আমাদের শ্রীমঙ্গলের শহরের ছেলেরা বা আমাদের শ্রীমঙ্গল উপজেলা ছেলেরা তারা কিন্তু চায় না সেই প্রশিক্ষণ নিতে। তো আমরা চেষ্টা করব তাদেরকে কাউন্সিলিং করে তাদের যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করলে আমরা উপজেলার সাথে লিয়াজু করে আমরা এই সেবাকে। আচ্ছা, যারা আগ্রহী আর যারা অনাগ্রহী তাদেরকে আগ্রহী করতে আপনাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়? তাদেরকে আগ্রহী করতে হলে আমরা উপজেলা অফিসার যারা আছেন তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে আমরা চেয়ারম্যান এবং মেম্বারের মাধ্যমে আমরা একটা কর্মশালার ব্যবস্থা করলে আমার মনে হয় সেই যারা অনাগ্রহী তারা আগ্রহী হবে। আচ্ছা, যারা অনাগ্রহী আপনার কি মনে হয় তারা কি কারণে অনাগ্রহী হয়ে থাকে? আমাদের আমাদের বৃহত্তর সিলেটের একটাই আপনার চাহিদা, আপনারা জানেন ছেলেরা বিদেশ যাওয়ার জন্য বেশি উদ্যোগী। লেখাপড়া করে সবাই বিদেশ চলে যায়। যারা বিদেশ যাচ্ছে তারা রেমিটেন্স যুদ্ধ আমরা তাদেরকে বলি, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। তবে আমাদের শ্রীমঙ্গলের জন্য কিছু করতে হবে। আমি আহ্বান জানাবো বিদেশ যাওয়ার পাশাপাশি যারা দেশে আছেন তারা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে আমাদের শ্রীমঙ্গলটাকে বেকার মুক্ত করুন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য তাদেরকে আমি আহ্বান। আচ্ছা, আপনার কি মনে হয় না এই অনাগ্রহী যারা তাদের মূল এর মূল কারণ হচ্ছে মাদকাসক্তি? সেটা একটা আসলে বিষয়, সেই ব্যাপারে আমরা শ্রীমঙ্গলের আইন শৃঙ্খলা কমিটিতে যারা আছেন আমরা দফায় দফায় তাদের সাথে বৈঠক করেছি। আসলে আপনি একটু চিন্তা করে দেখবেন যতটা শহর আছে, রেল স্টেশন সংলগ্ন যতটা শহর আছে, প্রত্যেক শহরেই মাদকের কিছু না কিছু ছোঁয়া থাকে। শ্রীমঙ্গল যেহেতু পর্যটন নগরী এবং শ্রীমঙ্গল স্টেশন আছে, এখানে একটু বেশি। আমরা চেষ্টা করছি ইদানিং আমরা দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে বা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের সাথে আমরা কয়েকটা বৈঠক করেছি। আশা করি আমরা একটা সুন্দর একটা সমাধানে আসতে পারবো। আমরা নির্মূল করে ফেলবো শ্রীমঙ্গল থেকে মাদক সেটা বলবো না,
তবে আমরা মানে মানে বৃদ্ধিটা অনেক নিচে আনার চেষ্টা, নির্মূলের চেষ্টা করবো, নির্মূলের চেষ্টা করবো। শ্রীমঙ্গলে কিছু এলাকায় বাল উত্তোলন নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। এই যা পরিবেশ এবং জনজীবনে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই বিষয়ে তাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে অবৈধভাবে বালু উত্তোলন করলে পরিবেশের ক্ষতি হয়, যেমন রাস্তাঘাটের বেহাল দশা হয়, সেই রাস্তাটা আবার পুনঃসংস্কার করতে হলে অনেক ইয়াজু মেনটেন করতে হয়। এটা আসলে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, তিনি আমি দেখেছি এবং শুনেছি অনেক জায়গায় যারা অসাধু ব্যবসায়ী তাদেরকে জরিমানা করেছেন, আইনের আওতায় এনেছেন। আমরা চাই না কখনো অবৈধভাবে কেউ বালু ব্যবসা করুক। আচ্ছা, অতীতে শোনা গেছে যে কিছু প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক ছত্রছায়ায় কিছু কর্মকাণ্ড হয়েছে। বর্তমানে প্রেক্ষাপটে আপনার দলের অবস্থান কি? অতীতে আসলে আপনি যেভাবে শুনেছেন আমরাও সেইভাবে শুনেছি, রাজনৈতিক ছত্রছায়ায় বালু ব্যবসা হয়েছে। এখন আমার দল মাত্র 2.5 মাস হয়েছে ক্ষমতায় এসেছে, আমাদের দলের কেউ বালুর সাথে জড়িত নেই, সরাসরি দায়িত্বশীল কোনো নেতা আমাদের দলের বালুর সাথে কোনো জড়িত নেই আমার জানা মতে। যদি কোনো নেতাকর্মী বালু উত্তোলন অথবা কোনো অনিয়মের সাথে যুক্ত থাকে আপনার দলে, সেক্ষেত্রে আপনার দলের পদক্ষেপ কি হতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, আমাদের মাননীয় সংসদ সদস্য তিনি সরাসরি স্পষ্ট বলেছেন বালু উত্তোলন সহ অবৈধ কোনো কাজের সাথে আমাদের দলের নেতা কর্মী যদি জড়িত হয় তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিই। এই ধরনের সমস্যার স্থায়ী সমাধান আপনার মতে সবচেয়ে কার্যকর উদ্যোগ কি? সেটাকে আসলে সরকার লিজ দিতে হবে। ইতিমধ্যে কয়েকটি আপনার নদী লিজ দেওয়া হয়েছে, আমাদের শ্রীমঙ্গল যেগুলো আছে একটা মনে হয়েছে, আর বাকিগুলা এগুলা প্রক্রিয়ারে। এগুলো যদি নিজের মাধ্যমে যায় তাহলে বৈধ লাইসেন্স প্রাপ্ত যারা ঠিকাদার তাদের একটা রেভিনিউ আসে, সেটা সরকারের উন্নয়নের হাতে ব্যয় হোক। এই এই সমস্যাটা দ্রুত সমাধান করে এগুলা প্রক্রিয়াধীন আছে। আচ্ছা, এই পর্যায়ে আসছি আপনার রাজনৈতিক জীবনে। আপনার রাজনৈতিক জীবনের শুরুটা কেমন ছিল? আসলে আমার রাজনীতি শুরুটা হয়েছে শ্রীমঙ্গল সরকারি কলেজের ঐতিহ্যবাহী সিঁড়িস্তলা থেকে। সেখান থেকে আমার ছাত্র দলের রাজনীতি শুরু। আপনারা জানেন বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে 24-এর আন্দোলনের মাধ্যমে নতুন একটি প্রেক্ষাপট পরিবর্তন হলো। আমি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রীমঙ্গল উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছি। এর পূর্বে আমি শ্রীমঙ্গল সরকারি কলেজ সহ শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি এবং যথাযথ পালন করেছি বিধায় আমার দল আমাকে মূল্যায়ন করেছে। একজন নেতার সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানুষের সঙ্গে তার সম্পর্ক, সুসম্পর্ক। শ্রীমঙ্গলের মানুষের সঙ্গে কি সেই সম্পর্ক আপনার গড়ে উঠেছে? আমি ছোটবেলা থেকে আমার পারিবারিক ভাবে দেখেছি আমার পূর্বপুরুষরা মানুষের জন্য কাজ করেছেন, আমি আগে মানুষের জন্য কাজ করেছি, পরবর্তীতে রাজনীতিতে এসেছি। রাজনীতিতে আসার পর আপনি দেখেছেন বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে আমি আমার অবস্থান থেকে আমরা বন্ধু বান্ধব নিয়ে আমরা একটা মানব সেবার টিম করেছি। সেই টিম নিয়ে আমরা মানুষের কাছে গিয়েছি। আমরা তখন কেউ কোন দল করে সেটা দেখি নেই। মানুষ যখন বিপদে পড়েছে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনি করোনা মহামারীতে দেখেন সমগ্র দেশ যখন মানুষগুলোর ভিতরে, আমরা বন্ধু বান্ধব আমরা একটা মানব সেবার টিম করেছি। আমরা শ্রীমঙ্গল উপজেলা তথা মৌলভীবাজার জেলায় আমরা বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছি, তা আজ অব্দি বিদ্যমান। এই পর্যায়ে আমরা জানতে চাচ্ছি শ্রীমঙ্গল উপজেলা বিএনপি শাখা নিয়ে বর্তমান সংগঠনের অবস্থান অথবা কার্যক্রম আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমাদের অবস্থান আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। গত ইলেকশনে আপনি দেখেছেন এবং ইতিমধ্যে আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্ব হচ্ছে আমরা সরকার থেকে যে সহযোগিতাগুলো আসে, বিশেষ করে এবার কৃষকদের ব্যাপারে আমাদের সরকার সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে, সেগুলো দেখাশোনা করবে আমাদের দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এবং কেন্দ্র থেকে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়, যে কার্যক্রম দেওয়া হয়, সেটা আমরা শ্রীমঙ্গল উপজেলা বিএনপি আমরা পূর্বে কার্যক্রম করেছি এবং ভবিষ্যতে যদি কার্যক্রম আসে সেটা আমরা পালন করার চেষ্টা করছি। শ্রীমঙ্গল উপজেলা বিএনপির ভবিষ্যৎ সাংগঠনিক শক্তি
এবং ঐক্য আরো দৃঢ় করতে আপনার কি ধরনের পরিকল্পনা বা পরামর্শ রয়েছে? আমরা একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি দীর্ঘ 17 বছর। অবশ্যই আমরা শক্তিশালী ছিলাম। এবার আমরা আমাদের টিআরডি নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমরা একটি প্ল্যাটফর্মে এনে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করব আমাদের এমপি মহোদয়ের পরামর্শে, এবং দালাল মারফতে যাতে আমাদের ঐক্যটা বিনষ্ট না হয় সেদিকে আমরা যথেষ্ট সজাগ থাকব। এই পর্যায়ে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই, সাধারণ মানুষের জন্য আপনার একটি আন্তরিক বার্তা কি থাকবে? সাধারণ মানুষের জন্য আমাদের ধৈর্যশীল হতে হবে, আমাদের শ্রীমঙ্গলের ভ্রাতৃত্ববোধকে আরো উল্লেখ করতে হবে, এবং মানুষের ভালো কাজ দেখলে আমাদের মনকে খুশি রাখতে হবে, এবং পরিশেষে শ্রীমঙ্গলের দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন ভালো থাকবেন, কারণ সবার আগে বাংলাদেশ। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো অতিথি নিয়ে, নতুন কোনো মুখ নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, জনপদের সংলাপের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।